হঠাৎ করে একজন খাঁটি মুমিনের সন্ধান পেয়ে মনটা একেবারে উল্লসিত হয়ে উঠল। খুবই আনন্দ অনুভব করলাম এবং আসলে এই ধরনেরই মুমিনের বক্তব্য বিবৃতি আমি আসলে শুনতে চাই, যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে এই যে কত অজানারে টাইপের পাবলিক আছে না, কত অজানারে, তো তাদের উদ্দেশ্যে আমি আসলে ভিডিওর অবতারণা করি। তো যাই হোক, কথা আমরা খুব বেশি না বাড়িয়ে আমরা এই একেবারে জেনুইন, একেবারে খাঁটি একজন মুমিন তার মুখনিসৃত অমৃত বাণী আমরা একটু শ্রবণ করি। আমরা মনে করি ভারতের যেই চিকিৎসা তার থেকে পাকিস্তানের চিকিৎসা আরো ভালো হবে। এর চাইতে খাঁটি কথা, এর চাইতে খাঁটি কথা এই যে বাংলাদেশে কয়জন মানুষ বলছে বলেন? অনেকেই কিন্তু ভারত বিরোধী কথা বলে, হিন্দু বিরোধী কথা বলে, তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ায়, কিন্তু এই যে চিকিৎসার ব্যাপারে এই যে দুর্দান্ত একটা কথা, এইটা কয়জনে বলছে বলেন? যে ভারতের চাইতে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, অনেক ভালো। আসলে বিষয়টা হলো, সে কল্পনায় এই ধরনের স্বপ্ন দেখে এবং সেই কল্পনার বিষয়টাই ভুলভালভাবে এখানে উপস্থাপন করছে যেন এটাই বাস্তব। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা তার মতে ভারতের চাইতে অনেক ভালো, সেই পাকিস্তানেরই লোকজন চান্স পাইলেই চিকিৎসার জন্য ভিসা নিয়ে কিন্তু ওই যে ভারতে চলে আসে। হ্যাঁ, এটাই সত্য। এবং নট অনলি দ্যাট, আমি দেখছি ইউরোপ, আমেরিকা, কানাডা ইত্যাদি বিভিন্ন দেশের যে লোকজন, বিশেষ করে চোখ এবং দাঁত, এই দুইটার চিকিৎসার জন্যে, কিন্তু ভারতে চলে আসে। কেন? কারণ হচ্ছে ওরা বিমান ভাড়া দিয়েও মনে করেন যে দাঁতের চিকিৎসার জন্য যদি ভারতে আসে এবং এখানে যে টাকা খরচ হয়, দেখা যায় যে ওই আমেরিকাতে মনে করেন যে একটা দাঁতের করতে হবে, এমনি এমনি তো আসলে ভারতের লোকজন যায় না। বুঝতে হবে যে এখানে একদিক দিয়ে চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত, আবার অন্য দিক দিয়ে এটা যথেষ্ট সস্তা, যথেষ্ট সস্তা। যেমন আমেরিকাতে যদি কারো দাঁতে রুট ক্যানেল করে, মনে করেন যে একটা ক্যাপ লাগাতে হবে, রুট ক্যানেল করে একটা ক্যাপ লাগাতে হবে, তো এই ধরনের অবস্থায় 8, 9, 10 হাজার ডলার কিন্তু ওরা দাবি করে, বুঝছেন? যে কারণে আমেরিকা, ইউরোপ বা কানাডা ইত্যাদি দেশে প্রত্যেকটা লোকের কিন্তু ডেন্টিস্ট মানে ডেন্টাল ইন্স্যুরেন্স থাকে, ডেন্টাল ইন্স্যুরেন্স থাকে। অর্থাৎ ইন্স্যুরেন্স ছাড়া তারা কিন্তু দাঁতের চিকিৎসা করতেই পারে না। আমি ওই গত 2 বছর আগে যখন ক্যালিফোর্নিয়া গেছিলাম, হঠাৎ করে একটা দাঁতে প্রচণ্ড ব্যথা শুরু হলো, যেটা আগেই ছিল, কিন্তু এত ব্যথা শুরু হলো, অবশেষে কিন্তু ওই যে দাঁতের ডাক্তারের কাছে না গিয়ে পারলাম না। দাঁতের ডাক্তার কি করলো জানেন? দাঁতের ডাক্তার বললো যে এই দাঁত মানে জাস্ট একটু দেখলো আর 2-4টা করলো, এক্সরে করলো, এবং করার পরে আমাকে একটু ওষুধ লিখে দিল। তো আমি ডাক্তারের আগেই বললাম যে ওই ওষুধ আমি মানে ও আমার ওষুধ লেখার আগে আমি বললাম যে আমি তো অ্যান্টিবায়োটিক আর যে পেইন কিলার খাই, মানে গত 2 দিন ধরে খাচ্ছি। তারপরে ডাক্তার আর আমার নতুন করে ওষুধ দিলই না, বললো যে তুমি যেটা খাচ্ছ ইটস ওকে। তা আমার কাছ থেকে কত টাকা নিল জানেন? $250। জাস্ট একটু দেখলো এবং 2-3টা করলো, ওই মানে এক্সরে করলো, $250 নিল, বুঝছেন? তারপরে বললো যে তোমার এই দাঁতটা তুলে ফেলতে হবে, দাঁতটা তুলে ফেলতে হবে। তো আমি বললাম যে কত লাগবে? তা আমার কাছে চার্জ করলো চার বলছে $500 বলেছে, $500 লাগবে, মানে দাঁতটা খালি তুলে দিবে, বুঝছেন? এটা তো সহজ একটা ব্যাপার, কিন্তু আপনি দাঁত রেখে দিবেন, রুট ক্যানেল করবেন, ক্যাপ লাগাবেন, এইটা করতে গেলে $8,000-10,000 আপনাকে পেমেন্ট করতে হবে। অথচ ভারতে আপনি ইজিলি এই রুট ক্যানেল করা আপনি $8,000-10,000 টাকাতেই আপনি পারবেন। এমনকি অনেক জায়গায় আছে আপনি 5-6 হাজার টাকাতেও আপনি পাবেন, বুঝছেন? তাহলে আমেরিকা থেকে বিমান ভাড়া দিয়ে এই ভারতে এসে 2-4 দিন হোটেল ভাড়া দিয়ে থাকলেও তারপরও তার ওই $3,000-4,000 বেশি খরচ হবে না। অথচ ওই একই চিকিৎসা আমেরিকাতে $8,000-10,000 দিতে হবে। এই জন্যই কিন্তু মানুষ বস্তুত ভারতে যায়, ভারতে আসে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ, খালি কি ওই পাকিস্তান, বাংলাদেশ থেকে তো হাজার হাজার লাখে লাখে যায়, আফ্রিকা থেকে বহু লোক আসে, এবং সার্কভুক্ত প্রত্যেকটা দেশ থেকে ভারতে কিন্তু চিকিৎসার জন্য যায়। এটা কিন্তু বুঝতে হবে। এখন এই মুমিন সে বলছে ভারতের চাইতে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা উন্নত। তা ভাই, ওই যে এই ভারত ভিসা ওপেন করছে, তাই না, যে ট্যুরিস্ট ভিসা, এখন লাখে লাখে লোক
মানে 24 ঘন্টা নাকি 1.5 লক্ষ লোক অ্যাপ্লাই করছে, আর ওদিকে দেখলাম যে আইভ্যাক সেন্টারে হাজারে হাজারে লোক। তো তোমাদের তৌহিদি জনতা নিয়ে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, ওখানে গিয়ে তো তোমাদের এখন মিছিল করা উচিত এবং ওখানে গিয়ে ব্যারিকেড তৈরি করা উচিত, লাঠি সোটা নিয়ে গেটে খাড়া থাকা উচিত, কেউ যেন ঢুকতে না পারে। এবং এইগুলো তো আসলে ইমানবিহীন হয়ে তারা এখন ভারতে গিয়ে মানে খালি কি বেড়াতে যাচ্ছে না, কেরলে অনেক মানুষই খুব দ্রুত চিকিৎসার জন্য যাচ্ছে ওই ট্যুরিস্ট ভিসা নিয়ে। কারণ মেডিকেল ভিসা করতে গেলে অনেক কাগজপত্র লাগে, কি দরকার বাবা, কোনো দরকার নাই, আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে যে চিকিৎসা করে চলে আসবো, তাই না? কে ঠেকাচ্ছে? যাচ্ছে তো বেসিক্যালি এই জন্যে। গত 2 বছর ধরে বাংলাদেশের লোকজন একেবারে জেলখানায় বন্দির মতো ছিল, এখন উন্মুক্ত হয়েছে, তাই না? আমি একটু আগে একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছি ভাই বাংলাদেশে বিনোদনের তো কোনো জায়গা নেই, একটু মুক্ত বিহঙ্গের মতো ঘুরবে তো কোনো জায়গা আছে? যে জায়গাগুলো ছিল সে জায়গাগুলো তো লোকজন একেবারে গিজ করে, তাই না? তো ওখানে গিয়ে তো ভাই এখন আর আনন্দ নেই। এই জন্যে মানুষ ভারতে যায়। ভারতের যদিও বাংলাদেশের মানুষ ভালোবাসে না, তৌহিদি জনতা যারা এই যে লাখে লাখে কাতারে এই যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, মনে করার কোনোই কারণ নাই এদের মধ্যে হঠাৎ ভারতের প্রতি প্রেম উথলিয়া উঠিয়াছে। জি না, বিষয়টা মোটেও তা না। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশে বসবাস করে অনেকটা জেলখানার মধ্যে বন্দি জীবন ছিল, এই কারণে একটু মুক্ত বিহঙ্গের মতো একটু বেড়ানোর জন্য এবং একই সঙ্গে চিকিৎসা করার জন্য। কারণ বাংলাদেশের যে ডাক্তার এদের উপরে কারো বিশ্বাস নেই, এরা আস্থা হারিয়েছে। তো যাই হোক, এই খাঁটি মুমিন সে কিন্তু স্বপ্ন দেখে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা ভালো, ভারতের চাইতে ভালো। হ্যাঁ, এটা তো স্বপ্ন, কিন্তু সেটা ভুলে ভালে বাস্তবে বলে ফেলছে, বুঝছেন? চীনের সাথে যদি আমাদের ভালো একটা বন্ধুত্বপূর্ণ হয় তাহলে আশা করা যায় চীনেতে আমরা চিকিৎসা করতে যাব। দেখেন যে ধর্মীয় কারণে মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায় এবং লজিক যখন কাজ না করে তখন উন্মাদীয় প্রলাপ বকে। দেখছেন যে চীনের সাথে সম্পর্ক যদি ভালো হয়, দেখেন আসলে বস্তুত হচ্ছে কি ইসলাম না জেনে সে ভয়ঙ্কর ধার্মিক। হ্যাঁ, এবং এই ছোটোবেলা থেকে হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার শিখিয়েছে হুজুররা, সেটাই গেলে মাথায় আছে। কিন্তু তার কোনো আইডিয়া নাই যে সমস্ত অমুসলিমরা হলো ইসলামের শত্রু এবং তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। সেখানে চায়নার লোকজন তারা নাস্তিক এবং সেখানে এই যে মসজিদ ভেঙে টয়লেট বানিয়েছে, তাই না? উইঘুর মুসলিমদেরকে নিয়ে তারপরে কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়ে ব্রেইন ওয়াশ করছে, তাদের বাড়িতে এই আরবি কোরআন হাদিস পাইলে জেল হাজত ফাঁস দেয়, তাই না? তো এই বিষয়গুলো কি সে জানে? অবশ্যই জানে। জানার পরও ওই যে ইসলাম সম্পর্কে জ্ঞান কম, শুধুমাত্র হিন্দুদের বিষয়ে ছোটোবেলা থেকে শিখিয়েছে। কারণ মুসলমানদের আশেপাশে তো হিন্দুদেরকেই দেখা যায়, যে কারণে তারা মনে করে খালি হিন্দুদের ঘৃণা করলেই হবে, তাহলে খাঁটি ইসলাম চালু করা যাবে। যদি সে ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে ভারতকে বাদ দিয়েছে, ইটস ইসলাম অনুযায়ী কোনো সমস্যা নেই, কিন্তু সে চায়নার সাথে বন্ধুত্ব করার জন্য বলে কি করে? সূরা আল মাইদার 51 নম্বর আয়াত, কতবার আমাদের রেফারেন্স দিতে হবে বলেন? কোরআনের সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ, হে মুমিনগণ, তোমরা কোনো মুমিনকে ছেড়ে ইহুদি নাসারা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের পক্ষভুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই যে কথাটা বললো, এ কিন্তু এখন আর মুসলমান নাই। এ যেহেতু চাইনিজদের সাথে বন্ধুত্ব করতে চায়, তার মনের খায়েশ, তাহলে কোরআনের বাণী অনুযায়ী সে কিন্তু আর মুসলমান নাই, সে কিন্তু ইহুদি নাসারা কাফের হয়ে গেছে। কারণ অমুসলিমদেরকে, ইহুদি নাসারা কাফেরদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে সে আর মুসলমান থাকবে না, সে ইহুদি নাসারা কাফের হয়ে যাবে, বুঝছেন? তার তো এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। ভারতের চিকিৎসা নেওয়ার আমি মনে করি আমাদের প্রয়োজন নেই। ভারত চাচ্ছে এদের এখন না খেয়ে মরা অবস্থা, এদের ব্যবসা বাণিজ্য দোষ, এদের কাছ থেকে যদি আমরা গরু না নেই তাহলে তাদের কৃষকগুলো শেষ হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরেই তো ভারত থেকে বৈধভাবে এই গরু বাংলাদেশের রপ্তানি বন্ধ। তো এতে করে ভারতের কৃষকরা একেবারে রাস্তার ফকির হয়ে গেছে, তারা ভিক্ষা টিক্ষা করছে, বুঝছেন? এই ধরনের চিন্তা চেতনা করে। এখনও কিন্তু অবৈধভাবে এই যে ভারতের গরু বাংলাদেশে আসে এবং যতটা না ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের কাছে বিক্রি করার জন্য উদ্গ্রীব, আর যদি উদ্গ্রীব হয়ও ভালো টাকা পাইলে উদ্গ্রীব তো হবেই। তো এই গরুগুলো কারা পাচার করে নিয়ে আসে? বাংলাদেশের লোকজনরা ভারতে যায়, তারপরে নিয়ে আসে। এর কোনো আইডিয়া আছে? এই যে প্রতিনিয়ত বর্ডারে বাংলাদেশের লোকজন যে গুলি খেয়ে মরে, তো এই কারণে বাংলাদেশের লোকই ভারতে ঢোকে, তারপর ওখান থেকে গরু নিয়ে আসে অবৈধভাবে, তাই না?
তো এর কিন্তু কোনো ইয়ে নেই, এর কিন্তু কোনো কমন সেন্স নেই। কারণ ভয়ঙ্কর রকম ধার্মিক মানে ভয়ঙ্কর রকমভাবে ধর্মোন্মাদ যদি হয় তাহলে তো কমন সেন্স থাকে না। ভারতের কৃষক অবশ্যই গরু বিক্রি করতে চায়, বাংলাদেশ যদি কেনে অবশ্যই তার কাছে বিক্রি করবে, কোনো সমস্যা নাই, ভালো দাম পাইলে বেচবে না কেন, এটাই তো ব্যবসার নীতি, তাই না? কিন্তু ভারতীয় ওই ব্যবসায়ীরা অথবা ভারতীয় যে গরু ব্যবসায়ী যারা নাকি বাংলাদেশে এখনও চোরাকার বাড়িতে সহযোগিতা করে, তারা ইহদিন দেখিতে কোনো দিন গরু নিয়ে বাংলাদেশে ঢোকে না, বাংলাদেশের লোকজনই ভারতে ঢোকে। এবং তাহলে ঠেকাটা কার বেশি, বাংলাদেশের নাকি ভারতের? বাংলাদেশের লোকজন গরুর গোস্ত খায়, যদি ভারত থেকে গরু টরু ঠিক মতো আমদানি না করে তাহলে গরুর গোস্তের দাম বাড়বে না। একসময় যখন বাংলাদেশে গরুর গোস্তের দাম 100 টাকা, 120, 25, 30 বা 150 টাকা ছিল, তখনই বলি হতো যে ভারত থেকে যদি গরু আনা বন্ধ হয় তাহলে বাংলাদেশে গরুর গোস্তের দাম 500 টাকা কেজি হয়ে যাবে। সেই 500 টাকা কেজি বহু আগে হয়ে গেছে। কেন? ওই যে ভারত থেকে গরু আসে না। এই জন্যে বাংলাদেশের কিছু ব্যবসায়ী জীবন রিস্কের মধ্যে হলেও ভারত থেকে গরু নিয়ে আসে চোরাপথে। কেন? কারণ তাতে অনেক টাকা লাভ করে, তাই না? এদের কাছ থেকে যদি আমরা পোশাক শিল্পের হাত না বাড়াই, এদের তো পুরো বাংলাদেশে একটা মার্কেট প্লেস। আমরা যদি ভারতীয় পণ্য বয়কট করতে পারি তাহলে ভারতের অর্থনৈতিক সূচক 10 নামবে। এর কোনো আইডিয়াই নাই যে ভারতের মানে বৈদেশিক ব্যবসার ভলিউম কি, বৈদেশিক রিজার্ভ কত, বাংলাদেশের সাথে কী ধরনের কতটা ব্যবসা করে, কোনো আইডিয়া নেই। আইডিয়া থাকলে এই ধরনের আজগুবি উদ্ভট কিসা কাহিনী কি বলতো। দেখেন, এই হলো বাংলাদেশের মানুষের সমস্যা। দেখেন, ভারতের বর্তমানেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ অলমোস্ট $700 বিলিয়ন, মানে 70,000 কোটি ডলার। বাংলাদেশের সাথে ওরা মানে বাংলাদেশে তারা বড় জোর 8 থেকে 9 বা 10 বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে। হ্যাঁ, কোথায় তার 70,000 কোটি ডলার তার বৈদেশিক বাণিজ্যের রিজার্ভ, সেখানে বাংলাদেশে তারা বিক্রি করে শুধুই মাত্র 900 বা 1000 কোটি ডলার। তো কোথায় 70,000 আর কোথায় 1000, দেখেন তো। তারপরে এরা মনে করে যে বাংলাদেশে এই পণ্য যদি ভারত বিক্রি করতে না পারতো তাহলে ভারতের অর্থনৈতিক উন্নতি একেবারে ধসে পড়তো, ভারতের ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো। মানে কতটা মানে বাস্তব বর্জিত এবং মানে কোনো রকম লজিক বহির্ভূত চিন্তা ভাবনা, এর কোনো ধারণাই নাই। বাংলাদেশের যে সবচাইতে উল্লেখযোগ্য যে রপ্তানি পণ্য, যে গার্মেন্টস যে আইটেমস, এইগুলা পুরোটাই ভারতের উপরে নির্ভর করে। যে তুলা, সুতা, রং সব ভারত থেকে আসে। প্রায় 150 থেকে 200 বিলিয়ন ডলারের এই তুলা, সুতা, রং এগুলো বাংলাদেশ ভারত থেকে আমদানি করে। যদি ভারত খালি বাংলাদেশকে শিক্ষা দেবে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে যদি তুলা রপ্তানি বন্ধ করে দিয়ে তারা যদি বিকল্প কোনো জায়গায় বিক্রির চিন্তাভাবনা করতো, অথবা সরকার জাস্ট বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য 1-1.5 বিলিয়ন ডলার ভর্তুকি দিত, মানে ক্ষতিপূরণ দিত। 70,000 ডলার তাদের বৈদেশিক রিজার্ভ, এখানে 1-1.5 বিলিয়ন ডলার তারা কি মানে ভর্তুকি দিতে পারে না? পারতো, ইজিলি পারতো। অর্থাৎ কৃষকদেরকে দাম দিয়ে দিত এবং তারপর ওইগুলো তুলা পুড়ায় দিত, অসুবিধে কী? তবুও বাংলাদেশকে যদি তারা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হতো? বাংলাদেশের পোশাক শিল্প একেবারে রাতারাতি ধসে পড়তো না? এর এই কমন সেন্স আছে? তাদের তো 70,000 কোটি ডলার, তাই না, বৈদেশিক রিজার্ভ। তো সরকার তো খুব ইজিলি ওই যে তুলা উৎপাদনকারী কৃষকদেরকে 100 থেকে 150 কোটি ডলার এটা তো ইজিলি ক্ষতিপূরণ দিয়ে তারা ম্যানেজ করতে পারে। তারপরে কৃষকদের কাছ থেকে তুলা নিয়ে গোডাউন দিয়ে পোড়া দিত। যদি কোনো জায়গায় বিক্রি করতে না পারতো বা তাদের দেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি ব্যবহার করার সুযোগ না হতো, মানে তুলার যে মিল টিল আছে, তো পোড়া দিত। তারপরেও বাংলাদেশকে শিক্ষা দিত, তাই না? তো এক সময় আমেরিকা এই ধরনের শিক্ষা দিত না বিভিন্ন দেশকে। তারা ওই যে গম, অতিরিক্ত গম উৎপাদিত হলে সরকার ওই কৃষকের কাছ থেকে কিনে জাহাজ ভরে নিয়ে আটলান্টিক মহাসাগর নাইলে প্রশান্ত মহাসাগরে নিয়ে ফেলে দিত, যাতে করে ওই গমের দাম ঠিক থাকে। বাংলাদেশকে সাইজ করতে বা শিক্ষা দেওয়ার জন্য যদি ভারতও ওই একই লাইন মানে অনুসরণ করে এবং করতে, তাদের যে খুব বেশি ক্ষতি হবে তাও তো না, তাই না? মাত্র 1 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে, এটাই তো। কিন্তু এ তো এই সমস্ত তথ্য জানে না, আর না জেনে এসেই যে এই সমস্ত কথাবার্তা বলছে। দেখেন, কিছুদিন আগে বাংলাদেশের তেলের প্রচণ্ড ক্রাইসিস তৈরি হলো না, ওই যে আমেরিকা ইরান যুদ্ধের কারণে।
তখন কিন্তু আবার ওই ভারতের কাছে ধর্ণা দিছিল। তো তখন এরা কিন্তু দিল্লি না ঢাকা এগুলো বলে নাই, তখন কিন্তু চুপ হয়ে গেছিলো, তখন কিন্তু চুপ হয়ে গেছিলো, একটু শব্দ করে নেই। যেই ক্রাইসিস একটু কমে গেছে, এবং ক্রাইসিস কমছে কি, এখনও তো ভারত থেকে আনে। ভারত সরকার আসলে এই জিনিসগুলো করে বলেই এরা আসলে কৃতজ্ঞতাটা স্বীকার করে না। ভারত সরকার বাংলাদেশ যতই বিপদে পড়ুক, যে সরকার বললেই সাথে সাথে দিয়ে দেয়, তেল দেয়, তুলা দেয়, চাউল দেয়, পেঁয়াজ দেয়, রসুন দেয়, মশলা দেয়, দেয় না? ভারত মনে করে এইগুলো দিলে বাংলাদেশের লোকজন বোধহয় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, বাংলাদেশের মানুষ বোধহয় বন্ধুত্বপূর্ণ হবে। আসলে এই ক্যালকুলেশনটাই তাদের ভুল। মুসলমানদের সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ তারা জানেই না। তারা কোশ্চিনকালেও মানে এই ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে না। এই যে বিপদের সময় তেল দিছিল না, যে হাজার হাজার টন ডিজেল দিছিল না, এখনও তো দেয়। তো এর জন্য কি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ নাকি? না, এর জন্য কৃতজ্ঞ না। এ নিয়ে কথা বললে বলবে যে আমাদের কি মাগনা দিয়েছে নাকি, দেখছেন? অথচ টাকা থাকলেও যে কেনার কোনো সুযোগ ছিল না, পরিস্থিতি এরকম হয়ে গেছিল না। আর তখনই তো ভারত নিজের বিপদ সত্ত্বেও কিন্তু দিছিল, কেন? যাতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। কিন্তু ওই আশার গুড়ে বালি, তারা আসলে বাংলাদেশের মানুষদেরকে চেনেই নেই। বাংলাদেশের মানুষদেরকে যদি ভারত তার সমস্ত সম্পদ দিয়েও যদি বলে যে তারপরও তোরা চুপ থাক, আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কর, বাংলাদেশের মানুষ কিন্তু সেটাও করবে না। কেন জানেন? কারণ ধর্মীয়ভাবে তারা মনে করে হিন্দুদের জায়গা, সম্পত্তি, ধন সম্পদ এবং সুন্দরী নারী সবই গনিমতের মাল, এরকমই মনে করে, বুঝছেন? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।